ক্ষমতায় স্বাদ পাওয়ার আগেই এই জুলুম, এই দখল, এই খাই খাই মনোভাব বিএনপিকে আজকের নয় আগামী দিনের ক্ষমতার পথ থেকে সরাই দিছে। কারণ জনগণ যখন বুঝে যায় এরা ক্ষমতার আগেই এরকম, ক্ষমতায় গেলে না জানি কি করবে, তখন সেই দলের রাজনৈতিক ভবিষ্যৎ একেবারেই শেষ হয়ে যায়। আজকের এপিসোডে আমি আপনাদেরকে একটা ছোট ভিডিও ক্লিপ দেখাবো প্রথমে, তারপরে আলাপ করব। দেখেন। এই ব্যবসা করে 20 বছর। এই শুধু মুড়ি বিক্রি করেনি, আগে পল্টনে করতাম, বিএনপির নেতারা আমার দোকান খাইয়ে লাইছে, এখন আমি ফুটপাতে করি। সেখানে কত টাকা আপনার লস হয়েছে? প্রায় মাল সামানে ছিল 1.5 লাখ টাকার মতো, কিছু আনতে পারি নাই। আরো পোলাবানের পিছিয়ে 1.5 লাখ টাকার উপরে খরচ হয়েছে। এই তো 7-8 মাস আগে ওরা 5 গ্রুপ সাদা চাইছে, তো ওরা মারামারি করে আমার উপরে জাল উঠেছে। মুন্ডা গ্রুপ, কামাল গ্রুপ, সেলিম গ্রুপ, আরো 2টা গ্রুপের নাম জানি না। দেখলেন তো, বিএনপি ওয়ালারা তাই চায় একটা নির্বাচনের পর ক্ষমতা আসতে যেন রাষ্ট্রশক্তি ব্যবহার করে আর একটা ভয়ের রাজত্ব কায়েম করতে পারে। এখন প্রশ্ন হইতেছে, আমরা কি তাদেরকে আবার সেই ভয়ের রাজত্ব কায়েম করতে দেব? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। অনেক দল ক্ষমতায় যায় জনবিরোধী কাজ করে, কিন্তু বিএনপি এমন এক বিরল উদাহরণ যারা ক্ষমতায় আসার আগেই ক্ষমতা লোভী দখলদারদের মতো আচরণ শুরু করে দিচ্ছে। এটাই তাদের সবচেয়ে বড় রাজনৈতিক আত্মঘাতী ভুল। একটা ক্ষুদ্র ব্যবসায়ী ঝালমুড়ি বেচছে, তার ব্যবসার উপরে বিএনপির 5-5টা গ্রুপ ঝাঁপে পড়িছে। শুধু তাই না, তার দোকান পর্যন্ত নষ্ট করেছে, তার মূলধন টুলধন নষ্ট করে দিছে। হাসিনা পতনের পর বিএনপি যেভাবে দখল, চাঁদাবাজি, মাস্তানি আর খাই খাই শুরু করলো, আমি তখনই বুঝে গেছি এই দল আর ক্ষমতা আসতে পারবে না। এইটা বিএনপির উপরে বিলা হইয়া, বিরাগ ভাজন হইয়া বলছি তা কিন্তু না, খুব সলিড চিন্তা কাঠামো দিয়া আমি এই সিদ্ধান্তে পৌঁছাইছি। আজকে আপনাদেরকে ধাপে ধাপে সেটা ব্যাখ্যা করব যে কেন আমি এই সিদ্ধান্তে পৌঁছাইছি যে বিএনপি ক্ষমতা আসতে পারবে না। এইটারে বলে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। আমি ঠিক কোন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ব্যবহার করে বুঝে গেছি বিএনপি ক্ষমতা আসতে পারবে না, সেটা আপনাদেরকে আমি অঙ্ক কইসা বুঝাই দেবো আজকে। আসেন আল্লাহর নামে শুরু করি। ক্ষুদ্র ব্যবসায়ীরা হইল দেশের সবচেয়ে বড় রাজনৈতিক বেস। তারা ভোটার সংখ্যার সবচেয়ে বড় গোষ্ঠী। যেমন ধরেন ছোট দোকানদার, মুদিখানার দোকানদার, হকার, ছোট রেস্টুরেন্ট, পরিবহন শ্রমিক, বাজার ব্যবসায়ী, ফল বিক্রেতা, সবজি বিক্রেতা, এই সব মিলায় এদের সংখ্যা কয়েক কোটির সমান। এই শ্রেণী প্রত্যেকদিন মানুষের সাথে যোগাযোগ রাখে, এক্সচেঞ্জ হয়, এরা জনমত তৈরি করে, প্রভাব ছড়ায়, সত্য মিথ্যা যাই হোক সেটা তথ্য ছড়ায়, সবচেয়ে দ্রুত ছড়ায় তাদের মাধ্যমে। শহরের যে অর্থনীতি, এটা 60-70% লেনদেন হয় এই ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে। তাদের উপরে জুলুম মানে জনরায়ের মূল উৎসকে শত্রু বানানো। এটা মাইক্রো লেভেলের জুলুম। পত্রিকায় পাতায় আসবে না, খবর হবে না, কিন্তু ভেতরে ভেতরে ক্ষোভের আগুন ধিকি ধিকি জ্বলতে থাকবে। 2 নাম্বার হইতেছে ক্ষুদ্র ব্যবসায়ী দেশের নগদ টাকার যে ইকোনমি সেটা চালায়। চান্দাবাজি হইলে এইটা লিকুইডিটি ড্রেইন হয়ে যায়, মানে নগদ টাকার প্রবাহ কমে যায়। দৈনিক নগদ প্রবাহ থেকে টাকা টেনে নেওয়া হয়। এদের থেকে টাকা টেনে নেওয়া মানে সরাসরি ইকোনমির যে অক্সিজেন, এই সাপ্লাইটা বন্ধ করবে। এইটাকে বলা হয় বিলো দ্য লাইন ইকোনমি। অর্থাৎ বাজার, হাট, দোকান এটা খালি করে যদি দেয় কোনো কেউ, তাহলে তার জনজীবনকে দিনে দিনে বিপর্যস্ত করে দেয়। কারণ এইটার চাপ এসে আলটিমেটলি ওই মানুষের উপরে, ক্রেতার উপরে, ভোক্তার উপরে পড়ে। ভোক্তাকে তো এই টাকাটা দিতে হয়। মানে ঝালমুড়ি ব্যবসায়ীর কাছ থেকে বিএনপি যে চান্দাটা নিচ্ছে, সেই চান্দার টাকা তো ঝালমুড়ি ব্যবসায়ী ঝালমুড়ির দামের উপরে রাখবে, তাই না? তাহলে ঝালমুড়ি আলটিমেটলি যে কিনবে, খাবে, তার ঝালমুড়ির দামটা বেড়ে যাবে। 3 নাম্বার হইতেছে ছোট ব্যবসায়ীর উপরে জুলুম একটা কালেকটিভ ডিফেন্স তৈরি করে। কৃষক শ্রমিকের যে ক্ষোভ, এটা ছড়াইতে সময় লাগে, কিন্তু বাজারের ক্ষোভ ঘন্টার মধ্যে ছড়ায় যায়। এই যে এভরিডে সাফারিংস, এটা ডেইলি পলিটিক্যাল মেমোরি তৈরি করে মাথার মধ্যে, রাজনৈতিক স্মৃতি তৈরি করে প্রত্যেক দিনে, দুঃখের স্মৃতি, কষ্টের স্মৃতি। ক্ষুদ্র ব্যবসায়ী প্রত্যেক দিন মানুষের সাথে কথা বলে, এদের কষ্ট প্রত্যেক দিন জনমতকে বদলায় দেয়। কারণ বাজার প্রত্যেকটা এলাকার কেন্দ্র, বাজারে সবাই আসে চারিদিক থেকে। আমাদের দেশের মতো দেশের কোন আন্দোলনের প্রেসার কুকার কোনটা জানেন? 3টা জায়গা প্রেসার কুকার। কি কি আছেন সেটা দেখি। আন্দোলনের প্রেসার কুকার মাত্র 3টা জায়গা: বাজার, মসজিদ, গণপরিবহন। এই 3 জায়গায় যে কোনো আন্দোলনের প্রেসার কুকার। ব্যবসার উপরে জুলুম মানে আন্দোলনের জ্বালানি সরবরাহ করা। চিন্তা করেন তো, একজন দোকানদার কতজনের সাথে কথা বলে দৈনিক? 200-300 জন। হকার কতজনের সাথে কথা বলে? 500 জন পর্যন্ত কাস্টমারের সাথে কথা বলে প্রত্যেক দিন। রিক্সা চালক, বাস চালক প্রত্যেক দিন কতজন যাত্রী পরিবহন করে? 30-500। বাজারে যে বিক্রি করে, পণ্য বিক্রি করে, সেখানে শুধু আপনি কেনেন না, তাকেও সাপ্লাই করে অনেকে, পণ্য সাপ্লাই করে, একজন না অনেকে। তার মানে সে মাঝখানের কেন্দ্র, তাকে সাপ্লাই করতেছে, আপনি তার কাছ থেকে কিনতেছেন। এরা ইনফরমেশন স্প্রেডার।
এরাই পলিটিক্যাল ন্যারেটিভ জেনারেট করে, তৈরি করে। এদেরকে বলা হয় গ্রিভান্স অ্যাম্পলিফায়ার। গ্রিভান্স অ্যাম্পলিফায়ার মানে তার ক্ষোভ বিক্ষোভ এটাকে বহুগুণে বাড়ায় দেয় দোকানদারেরা। গণপরিবহন, মসজিদ, এবং এরা র্যাপিড মোবিলাইজার, খুব দ্রুত জনমতকে মোবিলাইজ করতে পারে। এদেরকে বলা হয় পেটি বুর্জোয়া। প্রথমে বুঝে নিই পেটি বুর্জোয়া কাকে বলে। এটা কমিউনিস্ট টার্মিনোলজি আর কি। পেটি বুর্জোয়া হচ্ছে সবচেয়ে বিপজ্জনক অপোজিশন ব্লক, ক্ষুদ্র ব্যবসায়ীদের শ্রেণী আর কি। রাজনৈতিকভাবে এরা সবচেয়ে অস্থির, কিন্তু সবচেয়ে ক্ষমতাশালী মোবিলাইজার। এটা বুঝলে দেখতে পারবেন বিএনপি এই গ্রুপটাকে খেপায় তুলছে ক্ষমতায় যাওয়ার আগে। তো পেটি বুর্জোয়া হলো এমন এক সামাজিক অর্থনৈতিক শ্রেণী, সামাজিক এবং অর্থনৈতিক শ্রেণী যাদের কাছে অল্প পুঁজি আছে এবং নিজের শ্রম আছে, যারা নিজের পুঁজি এবং নিজের শ্রম দুইটা দিয়ে ব্যবসা চালায়। পুঁজিপতি কিন্তু নিজের শ্রম দেয় না, নিজের পুঁজি দেয়। কিন্তু স্বল্প পুঁজির ব্যবসায়ী পেটি বুর্জোয়ারা নিজের শ্রম দেয়, পুঁজিও দেয়, এই দুইটা দিয়ে ব্যবসা চালায়। এরা না পুরোপুরি শ্রমিক, না পুরোপুরি পুঁজিপতি। ছোট দোকানদার, হকার, কারিগর, ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট উদ্যোক্তা, এরা সবাই পেটি বুর্জোয়া। পেটি বুর্জোয়ার চারটে মূল বৈশিষ্ট্য মার্কসের সংজ্ঞা অনুযায়ী। কি কি? এখন আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা কবে আপনি বামপন্থী বানিয়ে দিচ্ছেন, আমাদেরকে কমিউনিস্ট বানিয়ে দিচ্ছেন, মার্ক্সবাদী বানিয়ে দিচ্ছেন। এগুলো জানা দরকার, না জানলে বোঝা যায় না সমাজকে, সোসাইটিকে, আন্দোলনকে, সংগ্রামকে, লড়াইকে, এগুলো বোঝা যায় না। এই রে মার্ক্স বলছে এদের চারটা বৈশিষ্ট্য। একটা হচ্ছে স্বল্প পুঁজি থাকে, 2 নাম্বার নিজের শ্রম দিয়ে কাজ চালায়, 3 নাম্বার হইতেছে কখনো কখনো 1 থেকে 5 জনের মতো শ্রমিক রাখতে পারে, সেও পেটি বুর্জোয়া। আর তারা বাজারের ওঠানামায় খুব সংবেদনশীল। এদের একটা অর্থনৈতিক ইনসিকিউরিটি আছে। এরা বুর্জোয়া কারণ পুঁজি আছে। এরা পেটি, ছোট, পেটি মানে ছোট, এটা ফ্রেঞ্চ শব্দ। ছোট, এটা ছোট পুঁজি, পুঁজি ছোট, এই ব্যবসার পরিধি ছোট। গ্রামসি বলছে যে এরা পলিটিক্যালি ভোলাটাইল, ইজিলি মোবিলাইজ করা যায় এবং ক্রাইসিসের সময় তারা পাওয়ারের ব্যালেন্সকে নড়াচড়া করায় দিতে পারে, একদম ক্ষমতাকে হেলায় দিতে পারে তারা। হাসিনার পতনের সময় এরাই মূল ভূমিকা রাখছিল, আমরা সেটা পরবর্তীতে দেখব। এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে আমি আমার এপিসোডগুলো যখন তৈরি করি, আমি এই পেটি বুর্জোয়া সম্প্রদায়কে অ্যাড্রেস করি। এরাই আমার এপিসোডের মূল দর্শক। এটার উদাহরণ আবারও দেখতে পারি। ধরেন হকার, কাঁচা বাজারের ছোট দোকানদার, চায়ের দোকানদার, মুদিখানা, সেলাইয়ের কারিগর, রিক্সা, অটো চালক, ছোট পরিবহনের মালিক, ছোট মেরামতের দোকান, ক্ষুদ্র গার্মেন্টস, টেইলার, ছোট ট্রেডার, পাইকার, সেলুন, ছোট রেস্টুরেন্ট, ওয়ার্কশপ, এরা আমাদের মতো দেশের শহরে অর্থনীতির 60 থেকে 70% ক্যাশ ট্রানজাকশনে এদের হাত দেওয়া হয়। তো এদেরকে কেন আলাদা শ্রেণী হিসাবে ধরা হয়? কারণ এরা পুঁজিপতির মতো শোষক না, শ্রমিকের মতো আবার শুধুই শোষিত না। এই দুই দিকে ধাক্কা খায় এরা এবং ইকোনমিক ইনসিকিউরিটিতে তাদের রাজনৈতিক আচরণকে অস্থির করে তোলে। বর্ষা বিপ্লবে মাঠের লড়াইটা করছে কারা জানেন? রক্ত দিছে কারা? এই পেটি বুর্জোয়া, শ্রমিক আর ক্ষুদ্র ব্যবসায়ী। এরাই ছিল রাজপথের মূল শক্তি। দেখেন শহীদ হয়েছে তারাই সবচেয়ে বেশি। আর যদি আপনি তাদের এডুকেশন লেভেল দেখেন, কোথায় তারা পড়ছে, তাহলে দেখবেন মাদ্রাসা শিক্ষিতরা। মাদ্রাসা শিক্ষিতরা শহীদদের একটা বড় অংশ। জেমস স্কট একজন অ্যানথ্রোপোলজিস্ট, ওনার 2টা খুব গুরুত্বপূর্ণ বই আছে। মালয়েশিয়ায় উনি গবেষণা করছিলেন। ওনার একটা বই হইতেছে উইপেন্স অফ উইক অ্যান্ড ডোমিনেশন অ্যান্ড দ্য আর্টস অফ রেজিস্ট্যান্স। উনি বলছেন যে এই যে পেটি বুর্জোয়া, এরা প্রাইমারি ক্যারিয়ার অফ এভরিডে পলিটিক্যাল ট্রান্সক্রিপ্টস। তো এভরিডে পলিটিক্যাল ট্রান্সক্রিপ্টসটা কি? উনি মূলত মালয়েশিয়া একটা গ্রামীণ সমাজের দৈনন্দিন প্রতিরোধ, এভরিডে রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে, ওইটা নিয়ে 2 বছরের একটা এথনোগ্রাফিক গবেষণা করছিল। মানে ওখানে জনগণের সাথে থেকে ওদের আচরণ দেখে দেখে যে গবেষণা হয় সেটাকে এথনোগ্রাফিক গবেষণা। তো উনি দেখাইতেছেন যে সাধারণ মানুষ তাদের অসন্তোষ দৈনন্দিন আলাপ এবং নিন্দা দিয়া বাজার এবং সামাজিক পরিসর দিয়ে ছড়ায় দেয়। সাধারণ মানুষ সরাসরি বিদ্রোহ না করিয়া গুঞ্জন, গুজব, গোপন রাজনীতি ধীরে 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 ছোটখাটো স্যাবোটাজের মাধ্যমে শোষণের বিরুদ্ধে প্রতিরোধ করে। ক্ষমতাবানদের সামনে সাধারণ মানুষ যে প্রতিক্রিয়া দেখায় সেটাকে বলা হয় পাবলিক ট্রান্সক্রিপ্ট। ক্ষমতার আড়ালে যেটা বলে সেটা হইতেছে হিডেন ট্রান্সক্রিপ্ট। এই দুয়ের যে পার্থক্য, এটাই হইতেছে পলিটিক্যাল ট্রান্সক্রিপ্ট। বোঝা গেছে? তার মানে সে যেটা মুখে বলতেছে আর তার অন্তরে যেটা লুকানো আছে সেটাই আসল রাজনীতি। এই জিনিসটা বুঝতে হয় পলিটিক্যাল ওয়ার্কারদের। এই হিডেন ট্রান্সক্রিপ্টটাই বাজারে দ্রুত ছড়ায়। তাদের ক্ষোভ বিক্ষোভ ছাইচাপা আগুনের মতো ধীরে 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 ভিতর দিকে ছড়াইতে থাকে। তো স্কট বলতেছে যে যেখানে এই যে ইনফর্মাল ইকোনমি, যেটা এই যে বলছি যে এই যে ক্ষুদ্র ব্যবসায়ীরা যে অর্থনীতি চালায়, এবং সেইখানে যদি জুলুম থাকে, তাহলে এই যে পেটি বুর্জোয়া ক্লাস, এরা সবচেয়ে দ্রুত গণক্ষোভকে বহুগুণে বাড়ায়। ক্ষোভ সবচেয়ে দ্রুত ছড়ায় তাদের মাধ্যমে।
তো উনি বলছেন যে এটা থ্রেশহোল্ড ক্লাস, এর কারণ এদের সমাজতাত্ত্বিক অবস্থান হচ্ছে অস্বাভাবিক। এরা কর্মজীবী মানুষের মতো গরিব না, আর পুঁজিপতির মতো ক্ষমতাবান না, মধ্যবিত্তের মতো শিক্ষিত স্থির না, কিন্তু বাজারের তারা দৈনিক শোষণের মুখোমুখি হয় আর এইরকম পলিটিক্যাল পার্টিগুলোর জুলুমের মুখোমুখি হয়। তো গ্রামসি এদেরকে বলছে ইনসিকিউর স্ট্যাটা। ইনসিকিউর স্ট্যাটা মানে অরক্ষিত জনগোষ্ঠী, যারা সবসময় একটা পলিটিক্যাল সিকিউরিটি, পলিটিক্যাল রাজনৈতিক সুরক্ষার খোঁজ করে। একটু শোষণ বাড়লে এই শ্রেণী বিস্ফোরক হয়ে ওঠে এবং তাদের শত্রু পরিচয় খুব সহজে তৈরি হয়ে যায়। সে তার শোষণকারী, তার জুলুমকারীর মুখ দেখতে পায়, বাজারে চাঁদা নেওয়া ক্যাডার দেখতে পায়, পুলিশ ঘুষ নেওয়া দেখতে পায়, স্থানীয় মাফিয়াকে দেখতে পায়, সিন্ডিকেট সে দেখতে পায়। এটাকে চার্লস টিলি বলতেন ভিজিবল অপ্রেসার। দেখা যায় মানে শ্রমিক শ্রেণী, কৃষক, এরা তো ভিজিবল অপ্রেসারকে দেখতে পায় না, তার শোষককে দেখতে পায় না, কিন্তু এরা দেখতে পায়। এই শ্রেণীর শত্রু অ্যাবস্ট্রাক্ট না, বোঝা যায় না, চেহারা তেমন না, এর জুলুমকারী প্রত্যেকদিন তার সামনে এসে দাঁড়ায়। এই কারণে তাদের প্রতিবাদ হয় খুব দ্রুত, খুব দ্রুত এটা সহিংস হয়ে ওঠে। এরাই ফার্স্ট মুভার, দ্রুত এরা মোবিলাইজ হয়, রাস্তায় নামে পড়ে। এরাই ক্রাউড মেকার, এরা জনগণকে নামায় ফেলতে পারে। যখন বিদ্রোহ হয়, বিপ্লব হয়, 3 ধরনের মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা প্রথম রাস্তায় নামে এদেরকে বলা হয় ফার্স্ট মুভার, ক্রাউডকে ধরে রাখে এদেরকে বলা হয় ক্রাউড স্টেবিলাইজার, আর যারা অবস্থান ধরে রাখে তাদেরকে বলা হয় স্ট্রিট কর্পস। এই 3 ধরনের। আমরা যখন জুলাই বিপ্লব করছি, এই 3 ধরনের মানুষকে আমরা একসাথে মোবিলাইজ করছি। এই 3টা ভূমিকায় এপিটি বুর্জোয়া স্বাভাবিকভাবে পালন করতে পারে, কারণ তারা রাস্তাতেই থাকে। তারা দোকান বন্ধ করে দিতে পারে, বাজার অবরোধ করে দিতে পারে, ধর্মঘট করতে পারে। সবকিছু বন্ধ করে দিলে তার শহর থেমে যাবে, শহর তার সবকিছু বন্ধ করে তারা রাস্তায় নেমে এসে প্রতিরোধ গড়ে তুলতে পারে। এরাই বিদ্রোহের ব্যাকবোন, এরাই হইতেছে আরবান ডমিনেন্স উইদাউট ফর্মাল পাওয়ার। এর মানে শহরে কর্তৃত্ব। এটাই আপনি পেটি বুর্জোয়াকে আপনার পাশে রাখবেন পলিটিক্যালি, আপনার পাশে আর কেউ দাঁড়াইতে পারবে না। তো মিডগেলের একটা বই আছে স্ট্রং সোসাইটিজ এন্ড উইক স্টেটস, ওখানে বলছেন উনি যে রাষ্ট্রের ক্যাপিলারি যেখানে দুর্বল সেখানে পেটি বুর্জোয়া অল্টারনেটিভ পাওয়ার, বিকল্প পাওয়ার তৈরি করে। এরকম ধরেন বাংলাদেশ, পাকিস্তান, তিউনিসিয়া, মিশর, ফিলিপাইন, সবখানে এই বিষয়টা দেখা গেছে। আসলে আমরা ইতিহাস থেকে কয়েকটা উদাহরণ দেখি। মিশরে যে হোসনি মোবারক সরকার পতন হইল, এটা কি ছিল জানেন? এটা পুলিশ নিয়মিত চাঁদা তুলত ছোট দোকানদারের মধ্যে থেকে, এবং ছোট দোকানদারদের মধ্যে থেকে খুব জমা হয়েছিল। হকার, ছোট ব্যবসায়ী, ট্যাক্সি ড্রাইভার, এরাই প্রথমে রাস্তায় নামছিল। এই শ্রেণীর খুবই তাহারির স্কোয়ারের দাবানল তৈরি করছিল। রাষ্ট্রীয় চাঁদাবাজির বিরুদ্ধে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষোভ ছিল আরব বসন্তের মূল ট্রিগার। তিউনিসিয়ায় বৌ আজিজি বলে একজন আত্মাহুতি দিয়েছিল 2010 সালে। বৌ আজিজি ছিল একজন সাধারণ ফল বিক্রেতা। পুলিশ নিয়মিত চাঁদা নিত এবং পুলিশের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করতে যায় আত্মাহুতি দিছিল। তাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষোভকে জাতীয় ক্ষোভে পরিণত করে ফেলে এবং বেন আলী সরকারের পতন ঘটায়। চান্দা, পুলিশি অত্যাচার একটা গোটা সরকারকে উড়াই দিচ্ছে। পাকিস্তানি এমকিউএম একটা খুব জনপ্রিয় দল ছিল। এরা দক্ষিণ এশিয়ায় শহরে সবচেয়ে বড় কর্তৃত্ব রাখতে পারে যেই দল, সেই দল ছিল এমকিউএম। এবং এদের এই চাঁদা তোলা, ওরা বলতো ভাত্তা, এইটা করাচিতে এত ক্ষোভ তৈরি করছিল, এর বিরুদ্ধে রাষ্ট্র অভিযান চালাইছে, জনগণের সাপোর্ট পাইছে এবং এদের সমস্ত রাজনৈতিক প্রভাব একদম ভেঙে চুরমার হয়ে গেছে। ফিলিপাইনে মার্কোসের পতন হয়েছিল 1986 সালে, আপনারা হয়তো অনেকেই জানেন না। পতন হয়েছিল এই ছোট ব্যবসায়ীদের কাছ থেকে ট্যাক্স, পুলিশি চাঁদা, এই সমস্ত নিয়ে ক্ষোভ বিক্ষোভ জমে ওঠে এবং ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ীরা প্রথমে রাস্তায় নামে, পরে ছাত্র জনতা যুক্ত হয় এবং মার্কোসের পতন হয়। তার মানে যেখানে রাষ্ট্র বা রাজনৈতিক দল ক্ষুদ্র ব্যবসায়ী, হকার, ট্রেডার এদের উপরে জুলুম করে, সেইখানে বাজার ভিত্তিক এক ধরনের ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়। এই ক্ষোভ বিক্ষোভ শহরে দ্রুত ছড়ায় এবং শাসক বা রাজনৈতিক দলের একটা বৈধতার সংকট তৈরি হয় এবং রাজনৈতিক শাসন বা রাজনৈতিক কর্তৃত্ব বা রাজনৈতিক দলের কর্তৃত্ব ভেঙে পড়ে। এখন প্রশ্ন হইতেছে, আওয়ামী লীগকে চাঁদাবাজি, বখরা নেওয়ার কাজ করেনি? করছে। তাইলে তার আমলে কেন মানুষ এভাবে প্রকাশ্যে কথা বলে নাই? দেখেন, অনেকেই বলে কিছুই তো বদলায় নাই হাসিনা যাওয়ার পরে, সব আগের মতোই আছে। জি না, এই যে বদল, এইখানে এখন মানুষ আর সেই আগের ভয়ের মধ্যে নাই। এখন তার সেই গুমের ভয় নাই, আতঙ্ক নাই, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনমতকে দমায় দেওয়া নাই। তাই মানুষ কথা বলে। আপনারা জানতে পারেন বিএনপি ওয়ালারা তাই চায় একটা নির্বাচনের পর ক্ষমতা আসতে যেন রাষ্ট্রশক্তি ব্যবহার করে আর একটা ভয়ের রাজত্ব কায়েম করতে পারে। এখন প্রশ্ন হইতেছে, আমরা কি তাদেরকে আবার সেই ভয়ের রাজত্ব কায়েম করতে দেব? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। অনেক দল ক্ষমতায় যায় জনবিরোধী কাজ করে, কিন্তু বিএনপি এমন এক বিরল উদাহরণ, যারা ক্ষমতায় আসার আগেই ক্ষমতা লোভী দখলদারদের মতো আচরণ শুরু করে দিচ্ছে। এটাই তাদের সবচেয়ে বড় রাজনৈতিক আত্মঘাতী ভুল।
একটা ঝালমুড়িওয়ালার দোকানের উপরে পাঁচ পাঁচটা বিএনপির গ্রুপ ঝাঁপায় পড়ে। ওরা 5 গ্রুপ সাদা চাইছে তো ওরা মারামারি করে আমার উপরে জাল উঠেছে। মুন্ডা গ্রুপ, কামাল গ্রুপ, সেলিম গ্রুপ, আরো 2টা গ্রুপের নাম জানি না। এটা শুধু একটা ঘটনা না, এইটা পুরা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শ্রেণী, এই যে পেটি বুর্জোয়া বা ক্ষুদ্র ব্যবসায়ী, এদের হৃদয়ের উপরে আঘাত। যেই শ্রেণী বাজার চালায়, নগদ অর্থনীতি চালায়, তথ্য ছড়ায়, জনমত তৈরি করে, আন্দোলন শুরু করে, আন্দোলন গরম রাখে, আন্দোলন ধরে রাখে, তাদের উপরে জুলুম করা মানে নিজেই নিজের কফিনে পেরেক ঠোকা। এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হচ্ছে বিএনপি এখনো ক্ষমতায় আসে, কিন্তু ক্ষমতায় আসার পথে সবচেয়ে বড় বাধা তারা নিজেরাই তৈরি করছে। বিএনপির লোকেরা মনে করে আমি তাদের ক্ষমতায় যাওয়ার পথে কাটা। জি না, আপনারা নিজেরাই আপনাদের ক্ষমতায় যাওয়ার পথে কাটা। ইতিহাস বলে যেই দল এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে অত্যাচার করে তারা কখনোই সমাজের বৈধতা পায় না, কারণ বাজারের খুবই সবচেয়ে দ্রুত রাজনৈতিক রায় হয়ে যায়। মিশরের মোবারক, তিউনিসিয়ার বেন আলী, পাকিস্তানের MQM, ফিলিপাইনের মার্কোস, এমনকি বাংলাদেশের হাসিনা, তাদের পতনের শুরু হয়েছিল ঠিক এইখান থেকে। ক্ষুদ্র ব্যবসায়ীর উপরে জুলুম এটাই পৃথিবীর সবচেয়ে কঠিন রাজনৈতিক সূত্র। বাজারকে শত্রু বানায় কোনো দল ক্ষমতায় আসে না, বাজারকে অপমান করে কোনো দল ক্ষমতায় টিকে থাকতে পারে না। এবং বিএনপি আজ সেই রেড লাইনটা অতিক্রম করে ফেলছে। ক্ষমতায় 7 পাওয়ার আগেই এই জুলুম, এই দখল, এই খাই খাই মনোভাব বিএনপিকে আজকের নয় আগামী দিনের ক্ষমতার পথ থেকে সরাই দিছে। কারণ জনগণ যখন বুঝে যায় এরা ক্ষমতার আগেই এরকম, ক্ষমতায় গেলে না জানি কি করবে, তখন সেই দলের রাজনৈতিক ভবিষ্যৎ একেবারেই শেষ হয়ে যায়। বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, আর এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে অত্যাচার তাদের আর কোনোদিনই ক্ষমতায় আসতে দেবে না। এটাই বাস্তবতা, এটাই বাজারের রায়, এবং এটাই বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি। ইনকিলাব জিন্দাবাদ।